আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিদিকা। আমাদের হাসনা স্টোরি চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আরিফের নিজেরই এখন নিজেকে ক্যাবলাকান্ত মনে হচ্ছে। নিভ্রকে তার অচেনা অচেনা লাগছে। কেমন যেন পরিবর্তন নিভ্রর মাঝে ছেয়ে গেছে। নিভ্র শপিং মলে বসে আছে। শপিং মলে আসার বিশেষ কোনো কারণ নিভ্র নিজেরই অজানা। আরিফ হতবাক। সে এটা ভেবে হতবাক যে নিভ্র মেয়েদের শাড়ি বের করতে বলেছে। দোকানদারও মহা অবাক। এটা দেখে বলে, কি নিভ্র নীল শাড়ি কিনবে? কিন্তু কেন? কারোই মাথায় ঢুকছে না। দোকানের বাইরে ভিড় জমে গেছে। নিভ্র বডিগার্ডরা বাইরে দাঁড়িয়ে ভিড় সরাতে ব্যস্ত। আরিফ নিভ্রর পাশে দাঁড়িয়ে আছে। তাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে বসার মতো পরিস্থিতিতে নেই। নিভ্র তার 4টা শাড়ি নিয়েছে। নিভ্রর পছন্দ মানেই বেস্ট। নিভ্র নিজের মনে আওড়াতে থাকে সে আসলেই এই 4টা শাড়ির কেন কিনেছে। আরিফ শাড়িগুলো মনোযোগ দিয়ে দেখে। 3টে শাড়ি প্রায় একই রকম, কিন্তু একটা শুধু আলাদা। আরিফের মনে কৌতূহল জাগে, তাই প্রশ্ন করে, এই শাড়িটা আলাদা কেন স্যার? নিভ্র এবার শাড়িটার দিকে তাকায়, তারপর আরিফকে বলে, সাফার জন্য। আরিফ ঝাটকা খায়, পেছনে দাঁড়ায় একটু। গাঢ় সবুজ রঙের সবুজ জামদানি। আরিফ মনে মনে বলে ওঠে, স্যার প্রেমে পড়েছে? পরক্ষণে সে ভাবতে থাকে। সব মিলিয়ে লাফিয়ে উঠে সে। এতক্ষণ সব তার মাথায় এসেছে। তাহলে এই ব্যাপার। আরিফের লাফানি দেখে নিভ্র কপাল কুঁচকে তাকায়। আরিফ চুপসে যায়, কিন্তু মনে মনে সে হাসে। ভালোবাসা যে ভয়ঙ্কর বস্তু, এতে তার সন্দেহ নেই। এটা যে কোনো কঠিন থেকে কঠিন ব্যক্তিকেও নিজের নেশার মাতাতে পারে। শেষে কিনা নিভ্রনীলকেও ভাবা যায়? আরিফের মনে হচ্ছে না, মোটেও ভাবা যায় না। চৌধুরী বাড়ির রমরম করে সাজানো হয়েছে। বাড়ির মেইন গেট থেকে শুরু করে সব যা সাজানো হচ্ছে। সাফা মাত্র নিচে নেমেছে। বাড়িময় সাজসজ্জা দেখে তার মনে কৌতূহল জাগে প্রবলভাবে। সে ভাবতে থাকে এত সাজের কারণ কি। সাফা বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে যায়। তাকে আসতে দেখে ইফতেখার চৌধুরী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এদিকে এসো সাফা। সাফা এগিয়ে যায় তার কাছে। মোহনা আর ইফতেখারের মাঝে দাঁড়িয়ে সে কপাল কুঁচকে থাকে কিছুক্ষণ, তারপর নিজের জানার আগ্রহ প্রকাশ করে। আম্মু, এখানে কি আজ পার্টি আছে? না মানে সারা বাড়ি সাজানো হচ্ছে, তো তাই প্রশ্নটা করলাম। ইফতেখার রান্নার চামচ নাড়তে নাড়তে সাফার মুখের দিকে তাকিয়ে হাসে, তারপর শেষ নাড়াটাই নেড়ে বলল, পার্টি আছে। তোমার রাফা আপু আছে না, ওনার এঙ্গেজমেন্ট। কেন, তোমাকে বলেনিও? সাফা যেন আকাশ থেকে পড়েছে এমন একটা ভাব নিল সে। তারপর এদিক ওদিক তাকিয়ে ভারী অবাক গলায় বলল, না তো, আপু শুধু বলেছে আজ যদি ভার্সিটিতে না যাই তাই গেলাম না, কিন্তু এটা তো বলেনি আমাকে। কার সাথে এঙ্গেজমেন্ট হবে আম্মু? নিশানের কথা বলেছে তোমাকে? একটু করে বলেছে, মানে শুধু নাম, তারপর আর বলেনি। কে উনি আম্মু? সাফার এমন প্রশ্নে ইফতেখার হাসে। মোহনা একটু এগিয়ে এসে বলে, ওই হলো রাফার হবু বর, বুঝলে মিষ্টির দোকান। সাফা প্রথমে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, তারপর চট করে তাকিয়ে নিজের বোকামিতে হাসে। ইফতেখার মাথায় হাত বুলিয়ে বলে, কিছু খাবে? সাফা এমন প্রশ্নে বিরক্ত হয়। তার একদম ভালো লাগে না এই কথাটা। এরা তাকে দেখলে এই প্রশ্নটা করে। আজীব, সে কি খাওয়ার জন্যই তৈরি হয়েছে, নাকি তাকে খাদক টাইপের লাগে? কোনোটাতেই তার মনে হয় না। তবে এসব আজীব প্রশ্ন এরা কেন করে? সাফা জবাবে মাথা নাচিয়ে না বোঝায়। ইফতিকার সাফার মুখের অবস্থা দেখে হাসে। মেয়েটা খাবারের কথা বললেই মুখটাকে এমন চিপসের প্যাকেটের হাওয়া যাওয়ার মতো চুপসে যায়। সাফা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সে হাঁটছে এখন। সে কি করবে? রাফা তো এখন ব্যস্ত, তাই সাফা বাড়ির দরজার দিকে হাঁটা দেয়। বাহিরে মিটিমিটি বৃষ্টি হচ্ছে। সাফার খুশি এবার খেয়ে দেখে। বৃষ্টি মানে এক ঝাঁক ভালো লাগা, যা সাফার মন মাতিয়ে রাখে।
সাফা ভিজে ভিজেই বাগানে যায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সাফা হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরে দেখছে, গায়ে মাখাচ্ছে বৃষ্টি নামক প্রেম। বাগানে কেউ নেই। সাফা সোজা কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে এখনই গাছে উঠে কদম ছিঁড়ে নিতে, কিন্তু কিভাবে উঠবে তাই ভাবছে সে। বিশাল গাছের কিছু ডাল নিচে নেমে আসছে, কিন্তু সাফা সেই ডাল ধরতে পারছে না, তাই লাফাচ্ছে। পাতা ধরতে পারলেও ফুল ধরতে পারছে না। সাফার হারার পাত্রী না, তাই সে তার চেষ্টা করেই চলেছে। নিভ্র নিজের ঘরে এসে ভাবছে প্যাকেটগুলো কিভাবে জায়গায় পৌঁছাবে। তার মাঝে একটা আসক্তি কাজ করছে, সবাই না জানি কিভাবে নেবে ব্যাপারটা। এমনিতেই নিজের অদ্ভুত কাণ্ডে নিভ্র নিজেরই বিরক্ত, তার উপর সবাই ইদানিং তার দিকে কিভাবে যেন দেখে আর মিটিমিটি হাসে। এই হাসির কারণ খুঁজে পায় না নিভ্র। এর মধ্যেই যদি সেই শাড়িগুলো নিজের হাতে দিয়ে দেয় তবে তো ভয়ঙ্কর কিছু ঘটবে। এসব ভেবেই সে হাঁসফাঁস করছে। এক অস্থিরতা বিরাজ করছে তার মাঝে। নিভ্র সোফায় বসে কিছুক্ষণ ঘরে পায়চারি করছে। নিভ্র সকল চিন্তা শেষ হলো রহমত চাচার কথা মনে হতে। সে রহমত চাচাকে দিয়ে সবার রুমে তাদের ব্যাগগুলো রাখতে বলে দিল। নিভ্র ছাদের একপাশে এসে দাঁড়িয়ে আছে। 4-5 বার নিচে ঘুরে এসেছে, কিন্তু সাফাকে দেখা হলো না। ইদানিং সাফাকে না দেখলেই তার বুকের ব্যথা ব্যাপক আকার ধারণ করে। সব সময় শূন্যতা বিরাজ করে মনে, কিন্তু সাফা সেই মায়া বাচ্চাদের মতো চেহারাটা দেখলে তার শান্তি শান্তি লাগে। নিভ্র নিজের মনেই কথাগুলো ভাবছে। হঠাৎ চোখ পড়ে বাগানে। সাফাকে দেয়াল বেয়ে উঠতে দেখে নিভ্র বিস্ফোরিত চোখে তাকিয়ে। নিভ্র ভালো করে দেখার চেষ্টা করে, মুহূর্তেই তার মাথা ঘুরে ওঠে। নিভ্র কিছু না ভেবেই দৌড়ে নিচে নামে। সিঁড়ির কাছে আসতেই অভ্রর সাথে ধাক্কা লাগে। সেদিকে তার মন নেই। সে দ্রুত বাগানে যেতেই বেশি আগ্রহী। অভ্র অবাক নিভ্রর এমন বেপরোয়া টাইপের কাজে। সে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইদানিং নিভ্রর কার্যকলাপ তার কাছে পাগলের মতো লাগে। ভাবতেও অবাক লাগে নিভ্র নীলের এত পরিবর্তন সম্ভব। নিভ্র বাগানের শেষ বাউন্ডারি দেয়ালের সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে সে সাফার দিকে তাকায়। সাফার চোখ তার দিকে নেই। সে পা উঁচিয়ে ফুল ছিঁড়তে ব্যস্ত। রাগে নিভ্রের মাথা কাজ করছে না। মন চাচ্ছে ঠাটি একটা চড় মেরে দিতে সাফার গালে। নিভ্র প্রকট রাগ নিয়ে সাফাকে উদ্দেশ্য করে বলল, সাফা, তুমি এখানে কি করছো? দেওয়ালে কেন উঠেছো তুমি? নামো। নিভ্রর এমন চিৎকারে সাফা হকচকিয়ে যায়। নিভ্রকে এভাবে রেগে থাকতে দেখে সাফা ভয়ে তার দিকে তাকিয়ে দ্রুত নামতে গিয়ে ঠাস, সাফার পা পিছলে দেয়াল থেকে পড়ে যেতে নেয়। নিভ্র উদ্বিগ হয়ে তার দিকে নিজের বলিষ্ঠ দেহ এগিয়ে দিতেই সাফা নিভ্রের বুকে আছড়ে পড়ে। নিভ্র যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। জোরে কয়েকটা দীর্ঘশ্বাস নিল সে। সাফা ভয়ে এখনো চোখ বুজে আছে। সে মনে মনে ভাবছে এখনো ব্যথা কেন হচ্ছে না? পড়ে গেল তো ব্যথা হওয়ার কথা। কিছুক্ষণ সে নিজের এক চোখ খুলে নিভ্র রাগে রাগে চেহারা দেখে 2 চোখই বড় বড় করে খোলে। নিভ্র গলা জড়িয়ে আছে সাফা। এটা সে বুঝতে পেরে নিভ্রকে ছেড়ে দেয়। নিভ্র চোখ রাঙায়, গলা সরে রাগী ভাব এনে সে বলে, সমস্যাটা কি তোমার? এখানে এভাবে উঠেছিলে কেন? আর আমি তোমাকে নামতে বলেছি, লাফাতে না। স্টুপিড একটা। তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? জানো এখান থেকে নিচে পড়লে কোমর তো ভাঙতেই, সাথে হাত পাও ভাঙতে, এটা জানো তুমি? সাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে নয়। নিভ্রকে কি জবাব দিবে সেটাই ভাবছে। কথাগুলো সে জড়ো লাগাতে ব্যস্ত। নিভ্র এবার চরম বিরক্ত। মেয়েটা এমন ভাব করছে যেন কিছুই করেনি সে। ইনোসেন্ট ভাব কিভাবে মুখে নিয়ে এসেছে এটাই নিভ্র বুঝতে পারছে না। সাফার এমন একটা ভাব করছে যেন সে কত ভয় পায় নিভ্রকে, কিন্তু নিভ্র জানে এই মেয়ে তাকে বিন্দু মাত্র ভয় পায় না। হুটো এমন এমন কাজ করে নিভ্র নিজেই ভয় পেয়ে যায়। নিভ্র এবার রাগ যেন আরও বাড়ছে। রেগে মেগে আগুনের ফুলকির মতো ফোঁস করছে সে।
সাফার সামনে তুড়ি বাজিয়ে উচ্চস্বরে নিভ্র বলে। তোমার কি আমার কথা কানে যায় না? কি করছিলে এখানে? নিভ্র ধমকে সাফা নড়ে ওঠে। এবার ভয় পাচ্ছে সে। সাফা ভীতু চোখে নিভ্রর দিকে তাকায়। নিভ্রর রাগ যেন এখানেই শেষ। তার চোখে সরল হয়ে আসে, চোয়ালে শক্ত ভাব কাটে। সাফা কাঁদো কাঁদো গলায় বলে, এমন করে চেঁচান কেন? একটুকুই তো উঠেছি, এত চেঁচাতে হয় বুঝি? ভয় করে তো। কি ভয়ঙ্কর গলা আপনার, এভাবে চেঁচালে বউ পাবেন না জীবনও, দেখে নিয়েন। নিভ্র এবার নিজের মাথায় নিজে বাড়ি দিতে ইচ্ছে করছে। মেয়েটা কি থেকে কিসে চলে যায় নিভ্র বুঝতেই পারে না। এখন বউটা আবার কোথা থেকে এসেছে? নিভ্র বিরক্তি নিয়ে বলল। এবার বলবে তুমি ওখানে কি করছিলে? সাফার হাত বাড়িয়ে গাছ দেখায়, মুখে আহ্লাদি ভাব এনে বলে, কদম নিতে উঠেছিলাম। আমি তো আর আপনার মতো খাম্বা না, তাই নিচ থেকে নিতে পারছিলাম না, এর জন্যই দেওয়ালে ওঠা। নিভ্র এবার সরু চোখে তাকায়। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিতে সাফা ভিজে একাকার হয়ে আছে। এখনো বৃষ্টি হচ্ছে। ফোঁটা ফোঁটা পানি সাফার গালে, চোখে মুখে ঠোঁটে জমা হচ্ছে। নিভ্র গাছের দিকে চোখ নেই, তাকিয়ে দেখে কিছুটা উপরে কদম ঝুলে আছে। নিভ্র হাত বাড়িয়ে ডাল ভেঙে নেয়। সাফা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবতে পারছে না নিভ্র এতটা শক্তিশালী। বাবা গো, ডাল ভেঙে দিল এভাবে, তবে সাফাকে ভাঙতে তার সত্যি বেশি কষ্ট লাগবে না। কথাটা ভেবে সাফা ঢোক গিলে। নিভ্র সাফাকে উদ্দেশ্য করে বলল, নাও যত কদম নেওয়ার। এই সামান্য ফুলের জন্য তুমি বৃষ্টিতে এভাবে লাফাতে লাফাতে দেওয়ালে উঠে গেলে? ডাফার একটা। সাফা পিক করে হেসে দেয়। নিভ্রর মুখে স্টুপিড, ডাফার। সিরিয়াস হতে বলা এগুলো শুনলে সাফার ভালো লাগে। মন চায় আরও কেয়ারলেস হয়ে যেতে। তখন নিভ্র এভাবে তাকে শাসন করবে। সাফা নিচে বসে, কদমগুলো ডাল থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিভ্রর হাতে কিছু ধরিয়ে বলে, ভাববেন না আপনাকে দিয়েছি, নিয়ে নিব বাসায় গিয়ে, এখন আমার হাতে জায়গা নেই। আচ্ছা, একটা কবিতা শোনান। নিভ্র বিষম খায়, খুব খুব করে কেসে ওঠে। তার মাথায় সত্যি এখন একটা কবিতা ঘুরছে। সাফার বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এমন করছেন কেন? কবিতা শোনালে কি হয়, শোনান না একটা। আমি কি কবি নাকি? নিভ্র সোজা জবাব, বললেই হলো। আমি জানি আপনি পারেন, মনে নেই ওই দিন শুনিয়েছিলেন? এখনো পারবেন, শোনান না। নিভ্র ভ্রু কুচকে ভাবে। সাফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পারবো না। সাফা হতাশ হয়, রাগ হয় খুব। তাই নিভ্রের সাথে আর কথা না বলে হাঁটা দেয়। নিভ্র তাকিয়ে তা দেখে জোরে বলে, সাফা দাঁড়াও। সাফা দাঁড়ায় না। লোকটা সব সময় কেমন কেমন গম্ভীর আর চুপচাপ করে থাকে। সাফার এমন লোকগুলো একদম ভালো লাগে না, কিন্তু নিভ্রকে তার সব রূপেই ভালো লাগে। নিভ্র হয়তো তাকে তেমন পছন্দ করে না, তাই পাত্তাও দিতে চায় না। তবে এত কেয়ারিং দেখায় কেন? সাফা খুব কষ্ট হয়, বুক ভার হয়ে আসে, মন খারাপ হয়, দম আটকে আসে কষ্টে, চোখের পানিও চলে আসে। নিভ্র দ্রুত গতিতে সাফার সামনে আসে। সাফার চোখ বাঁকিয়ে তাকায়। নিভ্র সাফার চোখের দিকে তাকায়। সাফা নিভ্রকে দেখে মনে মনে ভাবে, একটা হলুদ পাঞ্জাবি হলে এখন নিভ্র তার হিমু হয়ে যেত। তার হাতেও কদম আছে। নিভ্র একবার চোখ বুজে শ্বাস নেয়। সাফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, খোলা মাঠে দুই প্রান্ত, আমার হাতে একগুচ্ছ কদম জীবন্ত। তুমি এলে তাই বৃষ্টিতে নিজেকে ভিজাই। তোমার নীল শাড়ি, আকাশটা আমার বাড়ি। তোমার সুপ্ত অনুভূতি আমার দুই প্রান্তের সীমান্ত খালি। সব দিয়ে শূন্যে আমি, তোমাতে আমি ডুবি জানি। তোমার স্নিগ্ধতায় আমি হারাতে জানি। দু হাতে তোমায় আগলে রাখি, এ বুকের অবাধ্য শব্দ তুমি। কবিতাটা বলে নিভ্র আর তাকিয়ে থাকতে পারে না। সে দ্রুত সাফার সামনে থেকে সরে যায়। বুকটা তার টিপ টিপ করছে, শরীর কাঁপছে, যেন মনে ঝড় বইছে। শিরশির করছে বুকে, রন্ধে রন্ধে শিহরণ দিচ্ছে। সাফা বরফের মতো জমে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে মনের মতো করে। হঠাৎই সাফার লজ্জা লাগছে খুব। মনে মনে নিজেকে ছাড়ি দেয় সে। কি দরকার ছিল কবিতা শোনার? এখন তো সে এই কবিতা ভেবে ভেবে দম আটকে মরে যাবে। সাফা নিজের বিছানায় বসে আছে, চোখ তার বিছানার উপরে রাখা প্যাকেট তাতে। বুঝতে পারছে না এটা তার রুমে কিভাবে এলো। সাফা চাইছে একবার খুলে দেখতে, কিন্তু কার না কার
ভেবে আর খুলছে না। সন্ধ্যা থেকে পার্টি শুরু হবে, সবাই প্রায় তৈরি হয়ে ব্যস্ত। মেহমানরা চলে এসেছে প্রায়, কিন্তু কাউকে সাফা চিনতে পারছে না। সাফার মন খারাপ হয়, সবাই ব্যস্ত, তার ভালো লাগে না এভাবে থাকতে। নিচেও যেতে পারছে না, সবাই হাই সোসাইটির, তাকে কেমন যেন বেমানান লাগে। হঠাৎ দরজাটা খট করে ওঠে, সাফা চোখ তুলে তাকায়। রাফা দাঁড়িয়ে আছে, তার পরনে গোলাপি একটা কাজ করা শাড়ি, মেকআপও করেছে হালকা। রাফা হাসি মুখে এগিয়ে আসে। সাফা মনে মনে ভাবে, এই আপুর হাসি এত সুন্দর কেন, মনে হয় পাগল করার মতো। রাফা সাফার পাশ থেকে প্যাকেট নিয়ে খুলতে খুলতে বলে, তুমি এখনো রেডি হওনি কেন মিষ্টির দোকান? আমি কি পরবো বুঝতে পারছি না আপু, তাই বসে আছি। মুখ ফুলিয়ে বলে সাফা। আমি আছি কি করতে, চল আমি তোমাকে সাজিয়ে দিই, সাথে শাড়িও পরিয়ে দিই। সাফা অবাক হয়ে বলে, শাড়ি কেন পরবো আপু? সবাই পরছে তাই। কিন্তু আমার তো শাড়ি নেই এখানে, সব বাসায়। মন খারাপ করে বলে সাফা। রাফা একগাল হেসে সাফার গাল টেনে দেয়, তারপর প্যাকেট থেকে সবুজ জামদানিটা বের করে সাফার সামনে ধরে, মুখে বলে, বাহ দারুণ লাগছে। জানো এটা কে কিনেছে? না, আর এটা তো আমার না। তোমারই? আচ্ছা থাক, পরে বলবো। তবে মনে রেখো স্পেশাল কেউ, এমনকি আমারটাও সেই কিনেছে। সাফা অবাক হয় আর ভাবে, এই স্পেশাল মানুষ আর এত সুন্দর শাড়ি কি পছন্দ করতে পারে। সাফা হাত দিয়ে ছুঁয়ে দেখে শাড়িটা অসাধারণ সুন্দর। রাফা সাফাকে তৈরি করে। সাফা অবাক হয়ে রাফাকে দেখে, কতটা ভালো হলে নিজের এঙ্গেজমেন্ট আর একজনকে সাজিয়ে দিতে পারে। সবুজ জামদানি, হাত ভর্তি কাছে সবুজ চুড়ি, চোখে কাজল, খোপা করা চুলের একপাশে একটা সাদা গোলাপ আর একটা কদম গুজে দেয়া হয়েছে। সাফা লিপস্টিক দেয় না, তেমন তাই আজও দিল না। এক হাতের কবজি ভাঁজে জামদানিটা জড়িয়ে আছে। রাফা আয়নার সামনে থেকে সাফাকে নিজের দিকে ঘুরিয়ে দেখে। রাফার মনে হচ্ছে এক সবুজ পরী তার সাথে দেখা হয়েছে। সামান্য সাজেও মেয়েটাকে অপসরি লাগছে। রাফা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর সে ঠোঁটে হাসি রেখে বলে, অপরূপ লাগছে, পাগল করার মতো, মারাত্মক, ঘায়েল করার মতো চোখ আর মুগ্ধ করার মতো চুলের গোলাপ আর কদম। আর কি লাগে সৌন্দর্য ফুটিয়ে তুলতে। ইস মিষ্টি দোকান, কি সুন্দর লাগছে যে তোমাকে, আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি। চলো সবাইকে তো দেখানো উচিত আমার মিষ্টি দোকান আসলে কত সুন্দর। সাফার গালে দুপাশ লজ্জায় লাল হয়, মাথা নিচু করে সে নিজের লজ্জায় লুকাতে ব্যস্ত। রাফা সাফার সাথে নিচে নামে। বাড়ির সাজ দেখে সাফা হা করে দেখে, সব কত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। চারপাশে আলো আর ফুলের সমাহার, হালকা স্টপ মিউজিকে চলছে, পরিবেশটাই আলাদা হয়েছে। সিঁড়িতে আসতেই সাফা নিচের দিকে তাকিয়ে কাউকে খুঁজতে শুরু করে, আর সে হচ্ছে নিভ্র, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। নিচের মানুষগুলোকে দেখে সাফা একটু নার্ভাস হয়। ওর বয়সী মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, ভারী মেকআপ করেছে, কিন্তু সাফা তো অতি সাধারণ। সবাই তাকে কেমন কেমন করে দেখছে। রাফা পাশে থাকায় সবার চোখ সিঁড়ির দিকে, সবাই তাকিয়ে সাফাকে দেখছে, সবার চোখ যেন সরছেই না। নিভ্র মাত্র সাংবাদিকদের সাথে কথা বলে দরজা দিয়ে ঘরে ঢুকছে। নিভ্র চোখ সিঁড়ির দিকে যেতেই তার লাগানো ঠোঁটজোড়া আপনা আপনি আলাদা হয়ে যায়। এক দৃষ্টিতে নিভ্র তাকিয়ে থাকে। এই দৃশ্য দেখে চোখ ফেরানো দায়। স্নিগ্ধ কাজল কালো চোখ যেন থমকে আছে নিভ্র। এই প্রথম নীলাভ চোখের কাজল দেখে নিভ্রর যেন সব থমকে গেছে। নীল কালোয় মিশ্রিত এক মায়াবী চোখ। ইস, নিভ্রর মনে অজান্তেই হাত বুকে চলে যায়। ব্যথাটা আবার হচ্ছে। এই মেয়েটাই দায়ী এই ব্যথার জন্য। সব মেয়েদের চোখ যেখানে নিভ্র আটকে আছে, নিভ্র সবুজ চোখ জোড়া আটকে আছে সবুজ শাড়িতে মোড়ানো এক কাজল কালো নীলাভ চোখের অধিকারী মেয়ের উপর। রাফা হাত ধরে সাফাকে নামায়। সাফা নিচে নামতেই ইফতেখার আর মোহনা তাকে আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। সবার ভাব দেখে সাফা অবাক। সবাই সাফাকে এমনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে যেন সাফা তাদের নিজেদের মেয়ে, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সাফা নিজেকে সাফার
এখন আর একা একা লাগছে না। ইফতেখারের এক ভাই আর এক বোন আছে, আর মোহনা একটা বোন আছে, তাদের ছেলে মেয়ে আছে, তারাও এসেছে। নামি দামি লোকেদের আনাগোনা, মন্ত্রীর মেয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। রাফা সাফাকে সঙ্গে নিয়ে নিশানের সামনে দাঁড়ায়, তারপর বলে, এটাই হলো আমার মিষ্টির দোকান, দেখো একদম মিষ্টির মতো, তাই না? নিশান হাসি রাফার কথা শুনে। সাফার দিকে তাকিয়ে বলে সে, কিউট গার্ল, সম্পর্কে আমি তোমার জিজু হব আর তুমি শালিকা। সাফা লাজুক হাসে, জবাবে বলে, এবার নাম বলো। সাফরিনা সাফা। আমি কিন্তু আগে থেকেই তোমার নাম জানতাম, তবুও জিজ্ঞাসা করেছি। নিশানের এমন কথায় রাফা এবং সাফা হেসে ওঠে। একটু দূর থেকে দাঁড়িয়ে সে হাসি দেখছে নিভ্র এখন সাফার সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু সে বলতে পারছে না। সাফার সামনে দাঁড়ালেই কেমন যেন সব গুলিয়ে ফেলে সে। নিভ্রর আশেপাশে মৌমাছির মতো মেয়েরা ঘুরঘুর করছে। নিভ্র জাস্ট বিরক্ত এদের প্রতি। এদের জন্য সে সাফাকে ভালো মতো দেখতেও পারছে না। এটা নিভ্রকে খুব জ্বালাচ্ছে। নিভ্র সোফায় বসে আছে, একটা মেয়ে তার পাশে বসে পড়ে। নিভ্র ভ্রুচুরা কুচকে একবার তাকায় তার দিকে। কালো রঙের হাঁটুর উপর একটা স্টোনের কাজ করা জামা পরেছে মেয়েটা, মুখে আলকাত্রা মানে মেকআপের প্রলেপ। নিভ্রর মনে হচ্ছে তার গায়ের পারফিউমের চাইতেও এই মেয়ের মেকআপের গন্ধটা আরো বেশি কড়া। নিভ্র উঠে দাঁড়াতে যাবে, তার আগেই মেয়েটা বলে ওঠে, হাই, আমি নাতাশা, আমি আপনার অনেক বড় ফ্যান, একটু কি কথা বলা যাবে? নিভ্র কথা বলার পরিস্থিতিতে নেই। সে এখন এক কদম গোলাপের মিশ্রিত মেয়েকে দেখতে ব্যস্ত। কেউ যখন কিছুতে অধিকভাবে মনোযোগ হয়, তখন তার আশেপাশে কেউ যদি তাকে খুব প্রয়োজনীয় কথা বলে, তবুও সে বিরক্ত হয়। আর এখানে এই মেয়ে তাকে বেহুদা কথা বলছে। নিভ্র চোয়াল শক্ত হয়, কঠিন চাহনি দিয়ে মেয়েটার দিকে তাকায়। সাথে সাথে মেয়েটা মাথা নামিয়ে উঠে দাঁড়ায়, আর কথা না বলে সামনে থেকে বিদেয় হয়। নিভ্র আবার চোখ তুলে শীতল চাহনি দিয়ে সাফাকে দেখে। সাফা এক পাশে দাঁড়িয়ে কথা বলছে রাফা আর নিশানের সাথে। সাফার চোখ এখনো নিভ্রকে একবার দেখার জন্য অপেক্ষায় আছে। সাফার চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে, নিভ্রকে না দেখে নিশাদ নিরাশ হয়ে সে রাফার দিকে তাকাতে যাবে, তখনই সোফায় নিভ্রকে বসে থাকতে দেখে। হাঁটুতে হাত রেখে দু হাতে মুষ্টিবদ্ধ করে এদিকেই তাকিয়ে আছে। আজ সাদা পাঞ্জাবি পরেছে সে। সাদা পাঞ্জাবিতে তাকে একদম স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল না। হাতের কালো ঘড়িটা লোমশ সাদা হাতে লেপ্টে আছে, তাই বেশি আকর্ষণীয় লাগছে। দুজনের চোখাচোখি হয়। সাফা লজ্জা পেয়ে চোখ সরায়। আংটি বদল হবে, তাই নিশান আর রাফা আলাদাভাবে সামনে চলে যায়। সাফা এক পাশে দাঁড়িয়ে আছে। নিভ্র এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। সাফা একবার চোখ ঘুরিয়ে দেখে। হঠাৎ করেই নিভ্রকে নিজের পাশে দেখে সাফা অবাক হয়। নিভ্র ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। সাফা প্রশ্ন ছুড়লে বলে, আপনি এখানে? কেন আসতে পারি না নাকি? সেটা না, সবাই কেমন করে যেন তাকায়, মনে হচ্ছে মেয়েগুলো আমাকে টুক করে তুলে টপ করে গিলে ফেলবে। নিভ্র মুচকি হাসলো। সাফার এমন কথাগুলোই তার বেশ ভালো লাগে, শুধু শুনতে ইচ্ছে হয়। নিভ্র হাসি দেখে সাফা কপাল কুঁচকে এলো। চোখ ছোট করে নিভ্রর দিকে তাকিয়ে সে বলে, হাসেন কেন নিজে নিজে? আমাকেও বলেন, আমিও হাসি। এমনি হাসছি, আমার হাসির কারণ লাগে না। তাহলে তো আপনি পাগল। পাগল হাসে 3 বার, একবার বুঝে, একবার না বুঝে, একবার সবাই হাসে তাই। আর আপনার হাসির যেহেতু কোনো কারণ নেই, তাহলে আপনি... নিভ্র চোখ রাঙিয়ে তাকায়। সাফা এবার সংযত হয়। না মানে এমনি বলেছিলাম আর কি, আপনি হয়তো জানেন না তাই। কথাটা বলেই সাফা সরে যেতে চায়। নিভ্র সামনের দিকে তাকিয়ে সাফার ডান হাত খপ করে ধরে ফেলে। সাফা আকস্মিক ভাবে স্তব্ধ, চোখ বড় বড় করে সে নিভ্রর দিকে তাকায়। নিভ্র এখনো সামনে তাকিয়ে আছে। এভাবেই সে বলে, এত নাড়াচাড়া করছো কেন? শান্ত হয়ে দাঁড়াও। সাফা দাঁড়িয়ে পড়ে, তবে সামনের দিকে না তাকিয়ে নিভ্রর দিকে তাকিয়ে থাকে। এভাবে তো সে সারা জীবনও নিভ্রর বাম পাশে থাকতে চায়। সাফা এভাবে
তাকিয়ে থাকতে দেখে নিভ্রর ভ্রু তুলে প্রশ্ন করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? সাফা মাথা নাড়িয়ে বোঝায় কিছু না। সাফার সামনে তাকায়, তার বুক ধুকধুক ধুকধুক করে কাঁপছে। নিভ্রর ছোঁয়াগুলো তার শরীরে সব সময় কম্পনে জন্ম দেয়। সাফা ঠোঁট চেপে হাসে, মাথা নিচের দিকে দিয়ে সে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নিভ্র সে হাসি দেখে ঠোঁটে কামড়ে ধরে নিজের। সাফার এমন বোকা বোকা কথাগুলোকে তাকে মাতাল করে ইদানিং। এই ফিলিংসের নাম কি দিবে সে? কিভাবে নামকরণ করার উচিত বুঝতে পারছে না নিভ্র। নিভ্র সামনে তাকায়, হাতের ভাঁজে এখনো সাফার হাত। কিছুক্ষণ পরে নিস্তব্ধতা ভেঙে নিভ্র প্রশ্ন করে, জীবনের লক্ষ্য কি? পড়ালেখা করে কি করতে চাও? সাফা ভাবলেই সিনে ভাবে জবাব দেয়, আমার জীবনের লক্ষ্য বলতে একটা ফ্যাশন হাউস খোলা, আব্বুকে নিজের কাছে নিয়ে আসবো আর বিয়ে করব। সাফার লাস্টের কথা শুনে নিভ্র বিষম খায়। চকিতে তার দিকে তাকিয়ে অবাক হয়ে কিছুক্ষণ ভাবতে থাকে। বলে কি এই মেয়ে বিয়ে করবে? এটাও কি কারোর লক্ষ্য হতে পারে? বিয়েও কারো লক্ষ্য হতে পারে, এটা নিভ্রর জানা ছিল না। নিভ্র সাফার দিকে তাকিয়ে তারপর ভারী অবাক হওয়ার গলায় বলে, বিয়েও কারো জীবনের লক্ষ্য হয়? হয়তো এটাই বড় লক্ষ্য। এমন করে তাকিয়ে আছেন কেন? আপনার তো এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হলো বিয়ে। আমার তো তাও 3 স্টেপ বাকি, আপনার আর বাকি নাই, তাই আপনার বিয়ে করা উচিত। নিভ্র সাফার কথায় চোখগুলো আরো বড় বড় করে ফেলে। বলে কি এই মেয়ে বিয়ের জন্য এত 2 পা এগিয়ে রেখেছে, ছেলে হলেই গলায় মালা দেবে। নিভ্র চিন্তায় পড়ে, ভয়ও করছে। মেয়েটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। নিভ্রর এমন ফেস থেকে সাফা দাঁত কেলিয়ে হেসে দেয়। নিভ্র চোখ মুখ কুচকে তাকায়। সাফাতে মাঝে মাঝে তার উন্মাদ মনে হয়, আর ইদানিং তার নিজেকেই ভয়ঙ্কর উন্মাদ মনে হয়। সাফা নিভ্রর চোখের উপর হাত নামিয়ে বলে, মজা করছিলাম, আপনি তো পুরোই সিরিয়াস হয়ে গেছেন। দেখেন, আপনার বিয়ে করতে ইচ্ছে হলে করেন, আর না হলে না করেন। আমি কিন্তু বিয়ে করবই, শুধু একটা ছেলের প্রয়োজন। নিভ্র বুকের চিনচিনে ব্যথাটা তীব্র হয়, চোখ জ্বলে ওঠে, মুখ শুকিয়ে যায়। সাফা সামনে তাকায়। নিভ্র জানে সাফা মজা করছে, তবুও তার কষ্ট হচ্ছে। এত কষ্ট কেন তার? এই বুকে এত ব্যথা হয় কেন? এটাই নিভ্র বুঝতে পারে না। ডাক্তার হয়ে, হার্ট সার্জন হয়েও সে নিজের হার্টের রোগ বুঝতে পারছে না। রাফার আংটি বদল হয়, সবাই তালি দিয়ে ওঠে। সাফা খুশিতে চকচক করে বলে, ওনাদের খুব সুন্দর লাগছে, তাই না? নিভ্র সেদিকে মন নেই। সে আবছা আলোতে সাফাকে দেখছে। সব দিকে অন্ধকার, সব লাইট রাফা আর নিশানের উপর। নিভ্র তাকিয়ে আছে সাফার প্রসারিত ঠোঁটজোড়ার দিকে আর সেই লাল আভার গালের দিকে। অভ্র বিপরীত পাশ থেকে তাকিয়ে এ দৃশ্য দেখছে। তার ভালো লাগছে। কষ্টগুলো আঁকড়ে ধরলেও তাকে কাবু করতে পারেনি। নিভ্র শান্ত গলায় বলে, খুব সুন্দর লাগছে, অপসরীর মতো। গোলাপে মণ্ডিত কদমের বাহারে জড়িয়ে আছে তার চুল, কাজল কালো নীলাভ চোখ, হাত ভর্তি ঝুমুর ঝুমুর শব্দ, আবেগী হাসি। সাফা অবাক হয়। সেই চোখ সরিয়ে তাকায় নিভ্রর দিকে। নিভ্র চোখ নিজের মধ্যে দেখে সাফা হকচকিয়ে যায়। নিভ্র চোখে চোখ রাখে সাফা। নিভ্র চোখ সরিয়ে ফেলে। অভ্র এই দৃশ্য দেখে হাসে, মনে মনে বলে, চোখে চোখ রাখতে পারলেই তুই সফল, তোর সুপ্ত ভালোবাসা প্রকাশিত হবে তবেই। সাফা একপাশে দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার হাতে একটা চিরকুট ধরিয়ে নিচের দিকে ঝুঁকতে বলে। সাফা নিচে ঝুঁকে আসতেই ছেলেটা টপ করে সাফার টোল পড়া গালে একটা চুমু আঁকে। সাফা অবাক হয়ে হা করে থাকে কিছুক্ষণ। ছেলেটা ফিস ফিস করে বলে, আয়া বলেছে তোমার একটা আদর দিতে, তার পক্ষ থেকে, তাই দিয়ে দিলাম। তোমার গাল কি নরম। ছেলেটা দৌড়ে পালালো। সাফা গালে হাত দিয়ে ভাবে এই ভাইয়াটা আবার কে। সাফা কাগজটা খুলে চোখের সামনে ধরে, তাতে কালো কালিতে লেখা, ছাদে আসো, জাস্ট 5 মিনিট সময়। সাফা বুঝতে পারছে না তার কি যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না। সাফা এসব ভাবতে ভাবতেই ছাদের দিকে অগ্রসর হয়। একটা রুম পেরিয়ে যেতেই কেউ তাকে হাত টেনে দেয়ালের পাশে নিয়ে আসে। সাফা এমন কাণ্ডে ভয় পেয়ে যায়। চোখ বুজে সে দীর্ঘশ্বাস নেয়।
সাফা চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়, ভয়ে তার হাত পা কাঁপছে। সাফা চেঁচিয়ে উঠতে যাবে, তার আগেই সামনের ব্যক্তি তার মুখ চেপে ধরে। সাফা চিৎকারের চেষ্টা করছে কিন্তু পারছে না। সে এটাই ভাবতে পারছে না শাহিন এখানে কি করছে। সাফাকে ঘামাচ্ছে, এত ছাড়াতে চাচ্ছে সে। শাহিন সাফার হাতটা আরো জোরে চেপে ধরে, ঝুমঝুম শব্দে চুড়িগুলো ভেঙে যায়, হাতে ঢুকে যায়। শাহিন হিংস্র গলায় বলে, চেঁচাবে না সাফা, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, কথা বলার সময় দাও। সাফা মাথা ঝাঁকাচ্ছে, তার একদমই এই ছেলেটাকে ভালো লাগছে না, উল্টা ভয় লাগে খুব। সাফার চোখ ভিজে আসে, শ্বাস আটকে আসে। সাফা কান্নায় ভেঙে পড়ে, মনে মনে আল্লাহকে ডাকছে যাতে তিনি কাউকে পাঠায়। এই ছেলে মোটেও ভালো না, এর মন মানসিকতা সব খারাপ। নিভ্র সাফার জন্য অপেক্ষা করছে ছাদে। সাফাকে সে সরাসরি জিজ্ঞেস করতে চায় তার কি হয়েছে। নিভ্র নিজের ভাবনায় নিজেই অবাক। ডাক্তার হয়েও সে সাফাকে প্রশ্ন করতে চায় তার কি নিজের কি হয়েছে। নিভ্র নিজের চুল পিছনে টেনে নেয়, পাঞ্জাবির হাতা আরও উপরে তুলে নেয়। নিভ্রর ঘুম হচ্ছে না, সব জায়গায় সে সাফাকে দেখে। কিছুক্ষণ আগে রহমত চাচাকে সাফা ভেবে কি কি বলে দিয়েছে তা ঠিক নেই। তাকে সবাই মোটামুটি এখন পাগল ভাবছে। নিভ্রর এমন পরিস্থিতিতে সে নিজেই অবাক। নিভ্র ডিল শাখাওয়াত চৌধুরীর এমন অবস্থার জন্য সাফা দায়ী, তাই সাফাকে সে প্রশ্ন করবেই তার কি হয়েছে, তাকে এই সাফা কি করেছে, কেন তার সব কিছু সাফাতেই শুরু সাফাতেই শেষ হয়। শুধু সাফা সাফা আর সাফা। হকিস্টিকের বাড়ি খেয়ে তার এই অবস্থা, এর একটা বিহিত করতেই হবে। কিন্তু সাফা এখনো আসছে না কেন? মেয়েটা তো কেয়ারলেস, কখন কি করতে হয় এটা তার মাথায় থাকে না। নিভ্রর রাগ হচ্ছে, সেখানে নিভ্রর জন্য সবাই অপেক্ষা করে, সেখানে নিভ্র কিনা সাফার জন্য অপেক্ষা করছে। ভাবা যায় কি সাংঘাতিক ব্যাপার। সাফার সাথে দেখা হওয়ার পর থেকেই তার জীবনটা সাংঘাতিকভাবে বদলে গেছে। তার মাঝে বুকে ব্যথার রোগ দেখা দিয়েছে, কতবার টেস্ট করেছে কিন্তু সব নর্মাল বলছে। যে সিনিয়র জুনিয়র সব ডাক্তারকে দেখানো শেষ, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সব হয়েছে সাফার জন্য। এই সাংঘাতিক রোগের ওষুধ এই সাংঘাতিক মেয়ে দিতে পারবে। নিভ্রর এখন সাফাকে প্রয়োজন। সাফার মতো চঞ্চল একটা মেয়েকে নিষ্প্রাণ হয়ে বসে থাকতে দেখে কারোরই ভালো লাগছে না। হাত ভর্তি রক্ত দেখে ইফতেখার সহ সবাই আহত চোখে তাকিয়ে আছে তার দিকে। কষ্টে সবার বুক ছিঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসছে। ইফতেখার সাফার মাথা নিজের বুকে চেপে আছে। বাড়িময় রমরম পরিবেশটা এখন নেই। নিভ্র হাত রক্তাক্ত হয়ে আছে। বাড়ির বেশিরভাগ কাচের জিনিসগুলো সে ভেঙে গুড়িয়ে দিয়েছে। অভ্রর ঘামে একাকার অবস্থা, তার মাথা ধরে আছে। পরিশ্রম হয়েছে আজ খুব। নিভ্র একবার সাফার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। সাফাকে চঞ্চলতায় তার কাছে বেশি ভালো লাগে। এই শান্ত নিষ্প্রাণ সাফাকে তার ভালো লাগছে না। একে দেখলে কষ্ট, তার কলিজা ব্যথা হয়, খুব ব্যথা। এই জানোয়ারটাকে খুন করতে পারলে নিভ্রর এই ব্যথা কিছুটা কমতো। নিভ্র ভাবতেও পারছে না আর একটু দেরি হলে কি হতে পারত। এটাই ভাবতে তার নিজের চুল রক্তমাখা হাতে পিছনে টেনে ধরে সে। শরীর এখনো থরথর করে কাঁপছে। কিছু সময় আগে নিভ্র ঘড়ি দেখছে, মেয়েটাকে 5 মিনিট সময় দিয়েছিল আর এখন 10 মিনিট ওভার হয়ে গেছে। তবুও সাফার আসার নাম নেই। নিভ্র রাগ উঠছে। সাফা সবসময় নিজের মন মতো চলে, তার কথায় কি কোনো দাম নেই? বাচ্চাটাকে দিয়ে যে চিরকুটটা পাঠিয়েছে তার সময়ও এখন আরও বেশি হয়ে গেছে। সাফা এখনও নিজের পদধূলি ছাদে দিল না। মেজাজ খিচে আসে নিভ্রর, তাই রেগে ধামধাম পা ফেলে নিচে চলে যায়। মেয়েটার কেয়ারলেস ভাব দিন দিন বাড়ছে। একটা ব্যবস্থা করতেই হবে। ঠাটিয়ে 2-1টা নিভ্রনীলের হাতের খেলে সোজা হয়ে যাবে। সেখানে নিভ্রনীল কারোর জন্য 1 মিনিটও অপেক্ষা করে না, সেখানে এত সময় অপেক্ষা করছে সে। তারপরও সাফা এলো না। ওকে বুঝছে না নিভ্র তাকে আসতে বলেছে, তারপরও উপেক্ষা করার সাহস হয় কি করে? নিভ্র রেগে মেগে সিঁড়ি দিয়ে নিচে নামে। হাতাহাতির জন্য চুরির ঝনঝন শব্দে সৃষ্টি হয়েছে। নিভ্র কান খাড়া করে, এই শব্দ তার খুব চেনা, এটা তো সাফার চুরির শব্দ। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে যায়। এক পাশে সবুজ চুড়িগুলো ভেঙে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। নিভ্র টনক নড়ে। বিচলিত পায়ে সে চারপাশে একবার ঘুরে দেখে। অদ্ভুতভাবে কিছু পেল না সে।
নিভ্র রুমে রুমে চেক করা শুরু করে। মনের মাঝে ভয়ের জমা হয়েছে, চোখে মুখে ভয়ার্থক ভাব ফুটে উঠেছে। নিভ্র ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। একটা রুমের সামনে এসে কারো শ্বাসরোধ করার শব্দে নিভ্র থমকায়, ব্যস্ত ভঙ্গিতে পা ফেলে রুমের দরজা ঠেলে দেয়। সামনে তাকিয়ে সে হতবাক। এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শাহিন সাফার মুখ চেপে হাত পিছনে ধরে দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখেই শাহিন সাফার হাত ছেড়ে দেয়। সাফার মুহূর্তেই শ্বাস ফিরে আসে। দ্রুত সে নিভ্রের কাছে গিয়ে তাকে জাপটে ধরে। নিভ্র এখনো থ হয়ে দাঁড়িয়ে আছে। রাগ যেন পা থেকে ধীর গতিতে মাথায় উঠছে, সারা শরীর ক্রমাগত কাঁপছে। নিভ্রর চোয়াল শক্ত হয়ে আছে। সাফার কান্না জড়িত শব্দে নিভ্রর কানে এসে অগ্নি শিখার মতো বাড়ি খায়। চোখ দিয়ে মুহূর্তেই আগুনের ফুলকি বের হয়। নিভ্র সাদা পাঞ্জাবি সাফার চোখের পানিতে ভিজে একাকার অবস্থার রূপ নিয়েছে। নিভ্র এক হাতে সাফাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। এই ধরার মাঝে আছে এক মুঠো ভরসা, যা বারবার বলে আমি আছি। নিভ্র সাফাকে একপাশে সরিয়ে দেয়। শাহিনের গলারটা ধরে ঘুষি মারা শুরু করে। মারতে মারতে টেনে হিচড়ে নিচে সবার সামনে নিয়ে আসে। এক হাতে শাহিনকে আর এক হাতে সাফাকে ধরে রেখেছে নিভ্র। শাহিনকে মেরে নিচে ছুঁড়ে দেয়। শাহিন ঠোঁটের রক্ত মুছতে মুছতে গলা উঁচিয়ে বলে, দেখো নিভ্র, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, শুধু সাফার সাথে কথা বলতে চাই। ওকে আমি পছন্দ করি অনেক আগে থেকে, তাই ওকে বোঝাতে এসেছি, এর বেশি কিছু না। তুমি শুধু শুধু আমাকে মেরে শত্রুতার জন্ম দিচ্ছ। সামান্য একটা মেয়ে আমাদের মাঝে বিদ্রোহ সৃষ্টি করছে। নিভ্রর কানে যেন একটা কথাই বাজছে, সামান্য মেয়ে? এই মেয়েটা তার নিভ্র নীলের একমাত্র ঔষধ, আর এ বলে কিনা সামান্য। মুহূর্তে নিভ্রর রাগ প্রকট আকার ধারণ করে। বাড়িময় সব মানুষ উৎসুক জনতার মতো সব দেখছে। মাহবুব চৌধুরী হতবাক। নিভ্রর এমন রাগের সাথে কেউ পরিচিত না। বাড়িময় পিনপতন নীরবতা বিরাজ করছে। নিভ্র সাফার হাত ধরে। সাফার কাটা জায়গায় হাত লাগে, ব্যথায় কুকড়ে উঠে সে। নিভ্র হাত সরায়। সাফার চোখের পানি যেন তার কলিজার জ্বালাটা আরও বাড়িয়ে দিচ্ছে। নিভ্র নিজেকে কেমন উন্মাদ লাগছে, বুকটা ভারী হয়ে আছে। নিভ্র সাফার হাত উপর করে ধরে তাকে ইফতেখারের কাছে নিয়ে আসে। ইফতেখার এখনো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিভ্র চোখের দিকে তাকাতে পারছে না কেউ। নিভ্র সাফার হাতটা ইফতেখারের হাতে দিয়ে বলে, আম্মু, ওকে তোমার কাছে রাখলাম। ওই জানোয়ারটাকে শায়েস্তা করে আসি আগে। কুত্তার জাতের সাহস হয় কি করে ওর গায়ে হাত দেওয়া? আম্মু ডাক শুনে ইফতেখারের মুখ হা হয়ে যায়। কত বছর পরে সেই মোহনীয় শব্দটা নিজের ছেলের মুখে শুনেছে তিনি। নিভ্র চেয়ার টেনে দেয়, সাফাকে বসিয়ে দেয়। নিভ্র রাগ ক্ষোভ নিয়ে শাহিনের মুখে ক্রমাগত ঘুষি দেওয়া শুরু করে। শাহিনও কম না, সেও যথেষ্ট মারামারি পারে। নিভ্রকে সামলানো দায় হয়ে গেছে। মাহবুব সাংবাদিক আর মোহনাদের বিদেয়ী করে দেয়। নিভ্রকে সামলানো কারো দ্বারা সম্ভব হয় না। অভ্রর বাদে অভ্র নিশানের পরিবারকে বিদায় জানাতে গেছে। নিশান নিভ্র বন্ধু, সে হিসেবে রাফার সাথে পরিচয় বিয়ে। অভ্র দরজা দিয়ে ঢুকতেই নিভ্র ভয়ঙ্কর সিংহের মতো চিৎকার শুনতে পায়। নিভ্র চেঁচিয়ে বলে, তোর সাহস তো কম না? নিভ্র নীলের বাড়িতে এসে তার সম্পদের উপরই হাত দেস? তোর এই হাত আমি গুড়িয়ে দেব, তখন বুঝবি নারীদের গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া কতটা জঘন্য অপরাধ। যে ফুলে নিজে হাত দিতে চাই না মুচড়ে যাবে বলে, আর তুই তোর সাহস দেখে অবাগেই নিভ্র নীল। আমি হতবাক। আরিফ আরিফ নিভ্রকে এতটা ভয়ঙ্কর হতে দেখেনি। আরিফ নিজেই ভয় পেয়ে গেছে। নিভ্র নিজে কখনো কাউকে তেমন মারে না, মারামারি করে তবে নিজে না, লোক দিয়ে। কিন্তু আজ নিভ্রর এমন পাগলাটে মার দেখে আরিফ কেঁপে কেঁপে উঠছে। নিজের নাম শুনে আরিফকে বাকিটা বলার লাগলো না। সে স্টিকটা এগিয়ে দিতেই নিভ্র ইচ্ছে মতো মার শুরু করে। বাড়ির সবাই মোটামুটি কাহিনী বুঝতে পেরেছে, তাই সাকুয়াত আবার সোফায় বসে পড়ে। পায়ের উপর পা দিয়ে সে আনন্দের সাথে আয়েশ করে এই দৃশ্য দেখে। শাহিন সাফার পেছনে ভার্সিটির প্রথম দিন থেকেই ঘুরছে। অভ্র মাঝে মাঝে খেয়াল করলেও কিছু বুঝে উঠতে পারেনি। ব্যাপারটা যে এতটা এগিয়ে যাবে সে ভাবতেও পারেনি। রাজীব আর মাহমুদ চৌধুরীর ছেলের পাশে আয়েশ করে বসে তাদের ভাব দেখে মন্ত্রীমহল মণ্ডল ভারী অবাক। সে এবার না পারতে তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, ও আমার ছেলে,
ওকে ছেড়ে দিতে বলেন চৌধুরী সাহেব। মাহবুবের তেমন ভাবামূর্তি পরিবর্তন হলো না। সে আগের মতো ঠোঁটে হাসি ঝুলিয়ে বসে আছে, মনে হচ্ছে সিনেমা দেখছে। অভ্র এত সময় ধরে বোঝার চেষ্টা করছে, এবার বুঝতে পেরে তার মতো শান্ত ঘোড়াও হঠাৎ তেজি ঘোড়ার রূপ নিয়েছে। মোহন নিজের গার্ডসদের এগিয়ে যেতে বলে। এক তুমুল মারামারির মহল তৈরি হয়েছে চৌধুরী ভিলায়। মোহন এবার রাজীবের সামনে দাঁড়িয়ে বলে, রাজীব সাহেব, আপনি কিছু বলেন। রাজীব শান্ত চোখে তাকিয়ে বলে, অন্যায় যে করে এবং সহে দুজনের সমান অপরাধী, তাই আপনিও একজন মন্ত্রী হয়ে এটা দেখেন এবং শিক্ষা নেন। আপনার ছেলের সাহস দেখে আমি নিজেই অবাক। চৌধুরী বাড়িতে এসে এ বাড়ির মেয়ে সাফা মামুনের সাথে বাজে বিহেভ করে। এ অভ্রনিব্র, এ ছেলের 206টা হাড্ডির 200টাই ভেঙে দে। তোদের বাবাদের আদেশ এটা। মোহন এবার ভয় পেয়ে যায়। অভ্র নিভ্রর কেলানি খেয়ে তার ছেলের অবস্থা খারাপ, আর কিছু খেতে পরকালে টিকিট কনফার্ম। জুনে মার খেয়ে তার বডিগার্ডদেরও অবস্থা খারাপ। তার মাথায় এটাই আসছে না, এতগুলো লোক দুজন ছোকরার কাছে পারল না। একটা আহাম্মক। মাহবুব এবার উঠে দাঁড়ায়। রক্তে চৌধুরী ফেলায় ফ্লোর লাল হয়ে আছে। এই মুহূর্তে এদের থামাতে হবে, যা দিয়েছে এটাই এনাফ। এইবারের মতো মাহবুব অভ্র নিভ্রর হাত ধরে। দুজনেই শান্ত হয়ে আসে, কিন্তু চোখে মুখে জ্বলন্ত ভাব কাটেনি। নিভ্র চেঁচিয়ে ওঠে, দাদাজান, একে আমি ছাড়বো না। আমার জিনিসে হাত দিলে হাত না, শুধু মাথাটাই কেটে নেই, এটা জানাতে হবে শোরটাকে। খুন না করা পর্যন্ত আমার শান্তি হবে না। দাদাজান, ছাড়ুন। নিম্র এনাফ, এবার শান্ত হও, ওকে পুলিশে দেওয়া হোক। অভ্র একটা জোরে লাথি দিয়ে ঠেলে দেয় শাহিনকে। মাহবুব দুজনকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এবার রাজীব আর সাখওয়াত এগিয়ে আসে। এসপি সবাইকে নিয়ে যাওয়ার হুকুম দেয়। বাড়ি খালি হয়ে আসে মুহূর্তেই। রাজীব নিভ্র অভ্রকে সোফায় বসিয়ে দেয়, মাথায় বরফ ব্যাগ ধরে। নিভ্রর রাগ এখনো কমেনি, তাই বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে। নিভ্রকে এবার আর থামানো যাচ্ছে না, অভ্র ছাড়া। নিভ্রের হাত ভর্তি রক্তে মাখামাখি অবস্থা। এবার অভ্র শান্ত হয়ে নিভ্রকে জড়িয়ে নেয়। নিভ্র প্রথমে রাগ ঝাড়তে চেয়েও আর পারছে না। অভ্র শান্ত গলায় পিঠে হাত বুলাতে বুলাতে বলে, কুল নিব্র, কুল, ঠান্ডা হ। হাতের কি অবস্থা করেছিস? চল। নিভ্রকে সোফায় বসানো হয়। মোহনা ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। অভ্র ব্যান্ডেজ করায় মনোযোগ দেয়। আর নিভ্রর অধিকার বোধ দেখে হাসে। আমার জিনিস, আমার সম্পদ, কথাটা কত আত্মবিশ্বাস আছে বর্তমান। সাফা এখনো জড়িয়ে আছে ইফতেখারকে। ভয়ে তার শরীরে কম্পন থামছে না। রক্ত দিয়ে তার আরও খারাপ অবস্থা। মাথায় পানি দেওয়া হচ্ছে তাকে। মাহবুবের খুব খারাপ লাগছে। সাফা তাদের কাছে মূল্যবান আমানত, এটা যত্ন নেওয়ার তাদের গুরুত্বপূর্ণ কাজ। সে জায়গায় এমন একটা ঘটনা, তিনি লজ্জিত খুব। আমানতের খেয়ানত হয়ে গেছে, এটা শুধরাবার সুযোগও থাকলে তিনি লজ্জিত। রাফা সাফার হাত দেখে আটকে ওঠে। দুহাতে চুরি ভেঙে বাজে অবস্থায় মাথা কদম গোলাপটাও ছিঁড়ে গেছে। সাফার এমন চেহারা দেখে তার কান্না পাচ্ছে। জড়িয়ে ধরে সাফাকে, তার ভুল হয়েছে সাফাকে একা রাখাটা। রাফা নিজের থেকে সাফাকে ছাড়িয়ে বুঝতে পারে সাফা জ্ঞান হারিয়েছে। রক্তের ভয়ে এত সময় কেঁপেছে সে। এত রক্ত একসাথে দেখলেই তার এমন হয়। বুক কাঁপে, শরীর কাঁপে, মাথা ঘুরে। রাফা সাফাকে কিছুক্ষণ ডাকে। নিভ্র তাকাতেই বুঝতে পারে সে দাঁড়িয়ে সবার সামনে সাফাকে কোলে তুলে নেয়। বাড়ির সবাই অবাক হলেও নিভ্র কাহিনীটা সবার বোঝা হয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ চাইলে সব হয়। নিভ্রকে নিয়ে তারা ভাবত এর কি হবে, গতিপথ উনি নির্ধারণকারী ভেবে সবাই মুচকি হাসে। ছেলেরা সবাই এত চিন্তার মাঝেও ছেলেরা এইভাবে হাসি দেখে মেয়েদের মাথা গরম। সবাই হন হন করে সাফার রুমে চলে যায়। যাওয়ার আগে রাগী চোখে তাকিয়ে বলে, নিভ্র সাফাকে যত্নের সাথে বিছানায় শুইয়ে দেয়। ময়নাকে তার বক্স নিয়ে আসতে বলে। রাফা সাফার একপাশে বসে পড়ে। সবাই তার রুমে ভিড় জমিয়ে আছে। নিভ্র নিজের অর্ধেক ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। তার রাগ হয়, কেন আগে এলো না? তাহলে তো সাফার হাত এভাবে জখম হতো না। নিভ্র খুব ধীর হাতে স্যাভলন লাগাচ্ছে, পরিষ্কার করে হাতের কাজ। সাফার জ্ঞান নেই, তবুও নিভ্র ফু দিয়ে দিয়ে স্যাভলন লাগাচ্ছে, যা সবাইকে হতবাক হতে বাধ্য করছে। এতটা কেয়ার নিভ্র কবে হয়েছে?
এটাই সবাই ভাবছে। তবে সাফা যে নিভ্রর কতটা জোরে দখল করেছে এটা বুঝতে সবার তেমন অসুবিধা হচ্ছে না। সবাই বাহিরে চলে আসে। নিভ্র সাফার হাতে ইনজেকশন পুশ করতে মনে হয় ব্যথায় তার গায়ে লাগছে খুব, কিন্তু সাফাকে সে আরও একবারও ইনজেকশন দিয়েছে, তখন তো এই তীব্র ব্যথা ছিল না। নিভ্র উত্তর খুঁজে না। সাফার দু হাতে ব্যান্ডেজ করে হাতে চুমু খায় সে। সাফার কপালে গালে এলোমেলো হয়ে আসা চুলগুলো সরিয়ে দেয় সে, কানের নিচে গুজিয়ে রাখে চুলগুলো, চোখের কোটরে জমে থাকা পানি মুছে দেয়। নিভ্র এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে ঝুঁকে সাফার কপালে একটা চুমু খায়, গালের দুপাশে চুমু খায়, দু চোখের পাতায় আলতো চুমু দিয়ে সরে আসে। নিজের এহেন কাণ্ডে নিভ্র এবার অবাক না হয়ে আনন্দিত। ভালো লাগছে তার। এত সময় তীব্র ব্যথা কিছুটা হলেও কমে এসেছে। মনে শীতলতা হাওয়া বইছে, সাথে একটা শান্তি বিরাজ করছে। অস্থিরতা নেই তার মাঝে। নিভ্র সাফার হাতে নিজের মুঠোয় নিয়ে অসংখ্য চুমু আঁকে। নিভ্র গভীরতা কি জানে না, তবে সাফাকে তার নিজের গভীরতা মনে হচ্ছে সাফা তার গভীরে কিছু। তার হৃদয়ের গভীর জায়গাটা সাফা নামের মেয়ে নিজের নামে নিয়ে নিয়েছে। নিভ্র ছোট থেকে মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখে, তাই ফিলিংসের বিষয়টা সে বুঝতে পারছে না। এটার কি নাম দিতে হয় সে জানে না। শুধু গভীর উপলব্ধির ক্ষমতা সে অর্জন করতে পেরেছে, শুধু গভীরতা। তবে এই শুধুটাও যে শুধু না সেটা মাহবুব অভ্র ভালো করেই বুঝেছে। নিভ্র আজকের এই হিংস্র রূপ সবাইকে অবাক করেছে। অভ্র নিজেও অবাক হয়েছে। এতটা ডেসপারেট হবে কিছু নিয়ে এটা কারোরই জানা ছিল না। নিভ্র বসে থাক মানুষ না, শাহিনের যে কি করবে এটা ভেবে মাহবুব চিন্তিত। নিভ্রের মনোযোগ সরাতে হবে, তা না হলে ভয়ঙ্কর কিছু হতে পারে। নিভ্র সুইমিং পুলে সাঁতার কাটছে। এ নিয়ে 3 ঘন্টা সে পানিতে একটানা সাঁতার কাটছে। নিজের রাগকে কিছুতেই সে নিয়ন্ত্রণে আনতে পারছে না। রাগ যেন তাকে ঘিরে ধরেছে। মনে একটাই ক্ষত জন্ম নিয়েছে, তা হলো সে কেন ছেড়ে দিল শাহিনকে। কেন তাকে মৃত্যু নামক ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে জীবনে আর কখনো কোনো মেয়ের অনুমতিবিহীন তাকে টাচ না করতে পারে। নিভ্র রাগ মাথা চড়া দিয়ে উঠেছে। 3 ঘন্টা ভিজেও তার তেমন কোনো পরিবর্তন হলো না। নিভ্র রাগে সুইমিং পুলের পানিতে বাড়ি দেওয়া শুরু করে 2 হাতে। কাটা হাত দিয়ে অতিরিক্ত জোরে বাড়ি দেওয়ার ফলে তা থেকে রক্ত ঝরছে। সেদিকে নিভ্র তেমন ভ্রুক্ষেপ নেই বললেই চলে। নিভ্র মনে মনে ঠিক করে, এত সহজে তো শাহিনকে ছেড়ে দেয়া যাবে না। এত বড় পাপ করেছে, শাস্তি তো সামান্য হসপিটালে ভর্তি হলেই হবে নাকি? এর জন্য কড়া মাসুল দিতে হবে শাহিন মণ্ডল। নিভ্র বাঁকা হাসে, আবার সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। সারা গায়ে পানি ছিটাতে ভয়ে ওঠে। পানির ঝাপটাতে নিভ্রর সিল্কে চুলগুলো একবার সামনে আসে তো একবার পেছনে যায়। খালি শরীরে তার শরীর পানিতে ভাসছে। নীলাভ পানিতে লাল গোরা শরীরটা সাদা হয়ে গেছে। অনেক সময় পানিতে থাকার কারণে এটা হয়েছে। সবুজ চোখ দুটো লাল হয়ে গেছে, তবুও সে থামছে না। চোখ বুঝলেই তার সাফার নিথর রাশবিহীন ফ্যাকাশে চেহারাটা ভেসে ওঠে। তখন নিভ্রর মনে হয় তার কলিজাটাকেও ধারালো ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করছে। কষ্টে তখন নিভ্র শ্বাস রুদ্ধ হয়। নিভ্র সুইমিং করা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। তখন শ্বাস নেওয়ার চেষ্টা করে বুকে হাত দিয়ে চোখ বুজে ভালো কিছু চিন্তা করতে চায়। হাই চ্যাম, কি করছো পুলে? উঠে এসো, কাম ফাস্ট। মাহবুব চৌধুরী গলা পেয়ে নিভ্র সামনে তাকায়। দাদার কথা মতো উপরে উঠে আসে। মাহবুব চৌধুরী প্যান্টের পায়াগুলো ভাঁজ করে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে। নিভ্রকেও তার পাশে বসতে ইশারা করে। নিভ্রর মন মেজাজ ভালো না, তবুও দাদার কথা ফেলতে পারল না, তাই বসে পড়ে। 2 হাতে নিভ্র নিজের উদাম বুকের পানি ছিটে দেয়। মাহবুব চৌধুরী নিভ্রর বাহু চাপড়ে বলছে, তো চ্যামকে এমন দেখাচ্ছে কেন? রেগে আছে মনে হয়। তাও প্রবল রাগ, কারণ কি জানতে পারি? নিভ্র ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। বাম হাতের সামনে লেপ্টে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে শান্ত গলায় বলে, রাগ হওয়ার মতো ঘটনা হয়েছে কিনা আগে বলুন দাদাজান, তারপর না হয় আমি নিজের রাগের কথা বলবো। অবশ্যই রাগ হওয়ার মতো ঘটনাই হয়েছে, আমি জানি। মেয়েদের
গায়ে বিনা অনুমতিতে হাত দেওয়া ছেলেদের হাত ভেঙে মাথা কেটে নেওয়া উচিত হিসেবে আমি মনে করি। নিভ্র শান্ত চাহনিতে তার দাদার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে আটকানোর কারণ জানতে পারি? প্রাপ্তর অতিরিক্ত পাওয়া যেমন উচিত না, দেওয়া উচিত না। যদিও এখানে প্রাপ্তর বা অপ্রাপ্তের কথা আসছে না, এখানে আসছে রক্ষক হওয়ার ব্যাপার। নিভ্র চেহারায় বিচলিতের রেশ ফুটে উঠেছে। হাঁসফাঁস করতে করতে এদিক ওদিক তাকিয়ে সে ভারী অবাক হয়ে কণ্ঠে বলল, মানে? মাহবুব চৌধুরী হাসলেন, তারপর বললেন, বিচলিত হওয়ার মতো বিষয় না, বিষয়টা সহজ। তুমি যাকে প্রোটেক্ট করার জন্য এসব করতে চাইছো তাকে একটা জানোয়ার থেকে প্রোটেক্ট করেই তুমি নিজে শেষ হেরে গেলে বাকিদের থেকে কে করবে? আল্লাহ মানুষকে সরাসরি কমই সাহায্য করে, তিনি একটা মাধ্যম খোঁজেন আর সেই মাধ্যমেই মানুষের কাছে সাহায্য পাঠান। সাফার জন্য তুমি একটা সাহায্যের মাধ্যম। সাইনের ব্যাপারে সম্পূর্ণ এভিডেন্স নেই তোমার আমার কারোর কাছেই, তাই তুমি তাকে মেরে দিলে তোমার জেলে যেতে হতো। তখন সাফার কি হতো বলতে পারো তুমি? নিভ্র এবার যেন আকাশ থেকে পড়ল। সে ভারী অবাক দাদার কথায়। নিভ্র সবকিছু গুলিয়ে যাচ্ছে। মাহবুব চৌধুরীর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে প্রশ্ন করে, আমি জেলে গেলে সাফার কি হবে? মানে কি? ওর সাথে আমার ব্যাপারটা আসছে কিভাবে? ও তো ওর জায়গায়, আমি আমার জায়গায়, এখানে ও আসার প্রশ্নই আসে না। এটা বলার মানে কি দাদাজান? নিভ্রর এমন কথায় মাহবুব হেসে ফেলে উচ্চ শব্দে। তারপর আবার নিভ্রর বাহু চাপড়ায়। নিভ্র দাদার এমন কাজে বিস্ময়ে বিমোহিত। তার দাদা আসলে কি বলতে চায় এটা তার মাথায় আসছে না। মাহবুব এবার শান্ত চোখে সুইমিং পুলের পানির দিকে তাকায়। দৃষ্টি জোড়া সেদিকে স্থায়ী রেখেই তিনি বলে, ভালোবাসা মস্তিষ্কের ব্যাপার না দাদু ভাই, এটা মনের ব্যাপার। তাই এটা বুঝতে হলে মনকে প্রশ্ন করো, মস্তিষ্ককে নয়। ভালোবাসা সবার জীবনেই হয়, কারোর একটু আগে আর কারোর একটু পরে। যেমন আমারটা বলি, তোমার দাদুর সাথে আমার বিয়ে হয় সময়টা আগে যুগ ছিল, ওল্ড ফ্যাশনের যুগও বলতে পারো, এখনকার ডিজিটাল যুগ না। তখন বিয়ে হতো না দেখে। আমি তোমার দাদিকে দেখিনি। বিয়ের দিন রাতে আমাদের প্রথম দেখা, আর প্রথম দেখায় প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলো ফাও কথা, এটা কিন্তু না। তখন সত্যিই আমি প্রেমে পড়েছি। তোমার দাদি শ্যামলতা ছিল। প্রেমে পড়তে হলে এটাই মেয়ের মাঝে ইম্পর্টেন্ট কি লাগে জানো? তার মায়ের বাঁধানো দুটি চোখ, ঘন কালো চুল আর একটা বিলীন হতে পারবে এমন হাসি। তার চোখেই তোমার মরণ হবে, তার চুলে তুমি নিজেকে লুকাবে আর তার হাসিতে তুমি হারিয়ে যাবে, নিজেকে বিলীন করবে। এটাই ভালোবাসা। নিভ্র এবার বিস্ময়ে চরম সীমান্তে আছে। দাদার দিকে চোখ বড় বড় করে এক অদ্ভুত প্রশ্ন করে সে। তাহলে আমি কি কাউকে ভালোবাসি? মাহবুব হেসে জবাব দেয়, প্রশ্ন করো মনকে, কার চোখের গভীরতা তুমি আটকে গেছো, কার চুলে নিজেকে লুকাতে চেয়েছো, আর কার হাসিতে তুমি প্রথমবার হার স্বীকার করেছো। ভালোবাসা সাধারণ বিষয় মনে হলো, এটা সাধারণ না। এটা সাধারণের মাঝে এক অসাধারণ জিনিস। তুমি চাইলেই যে কাউকে পছন্দ করতে পারো, কিন্তু চাইলে ভালোবাসতে পারো না। এটা লেনদেন বা পাওয়ার আশায় হয় না, হঠাৎ হয়। তুমি বুঝে ওঠার আগেই তোমার মনের প্রান্ত সে দখল করে নিবে। ভালোবাসার ব্যাপারটা অন্তরের কাজ। মস্তিষ্ক দিয়ে যত ভাবতে যাবে এটা তত কঠিন হবে, কিন্তু অন্তর দিয়ে মানতে চাইলে সহজে উত্তর পেয়ে যাবে। ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিশাল ব্যবধান আছে। ভালো লাগা সৌন্দর্যের ব্যাপার, তোমার অনেক কিছুই সুন্দর লাগতে পারে। এই যেমন তোমার কোনো জামা পছন্দ হয়েছে, এটা ভালো লাগা। নতুন জামা পেলে এটা আর ভালো নাও লাগতে পারে। ভালো লাগার প্রাণ থাকে না, এটা টেবিল চেয়ারের মতোই নিম্প্রাপ্ত হয়। ভালো লাগা থেকে ভালোবাসা হয়, এটা ভুল। দুই প্রান্তের ব্যাপার। তুমি চাইলে ভালোবাসায় জড়িয়ে পড়তে পারো না, এটাতে তোমার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ থাকে না। এটা হঠাৎ বৃষ্টির মতো। হঠাৎ বৃষ্টি যেমন তোমাকে আগমন বার্তা না দিয়েই ভিজিয়ে দেয়, ভালোবাসাও ঠিক তেমনই। এটা তোমাকে বলে আসবে না। তুমি যতই এর থেকে দূরে থাকতে চাও, তার যদি আশারই হয় সে আপনা আপনি আসবে। তুমি চাইলেও আটকে রাখতে পারবে না। উপরে যিনি বসে আছে এই হিটমেন্টও তার দৃষ্টি আর তারই নিয়ন্ত্রণে চলে, এতে তোমার হাত নেই। মাহবুব থামলো। নিভ্রর দিকে একবার তাকালো তিনি। নিভ্র ভাবছে, মনকে প্রশ্ন করছে, কানকে খোলা রেখেছে। মাহবুব হাসলো, আবার বলা শুরু করে তিনি। ভালোবাসা মানে নিজেকে ভেঙে তুমি অন্য এক তুমিতে তৈরি করবে। ভালোবাসার ধরন ভিন্ন হলেও ভালোবাসার রং একটুই হয়।
যেমন তোমার বাবা তোমার জন্মের পরে নিজেকে ভেঙে এক বাবাকে জন্ম দিয়েছে, তোমার মা নিজেকে ভেঙে এক মায়ের জন্ম দিয়েছে, তোমার দাদা নিজেকে ভেঙে বাবা থেকে এক দাদার জন্ম দিয়েছে। তুমি যখন নিজেকে ভেঙে এক তুমিতে জন্ম দেবে তবেই তুমি ভালোবাসতে পারবে, এটাই ভালোবাসা। আমি সেই প্রথম রাত নিজেকে ভেঙে স্বামীকে জন্ম দিয়েছি, এটাই ছিল ভালোবাসার প্রথম লক্ষণ। যখন তুমি নিজের বাইরে কারোর কষ্টকে নিজে করবে, তার কষ্টে নিজে কাঁদবে, কষ্টে জ্বলবে তোমার হৃৎপিণ্ড, কলিজায় দাগ হবে, সেটাই ভালোবাসা। একটা জামা পছন্দ হয়েছে বা কারোর রূপে তুমি কিছুদিন ঘুরেছো, সেটা ভালোবাসা না, সেটা পছন্দ। যদি তুমি হাজার সৌন্দর্যের মাঝেও সুন্দরকে নির্বাচন করতে পারো, সেটাই ভালোবাসা। হাজারের ভিড়ে খুঁজে পাওয়াই আসল অনুভূতি, মিশ্রণ ভালোবাসা, যাতে পছন্দ ভালো লাগার কাজ নেই, আছে শুধু অনুভূতির ক্ষমতা। যখন কারোর বর্ণনা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, কারোর জন্য চোখে আর কোটরে খুশির চাইতে অশ্রু বেশি জমাবে, তার মাথায় নিজের মাথা লাগাবে আর তার সুখের সাথে তার দুঃখকে নিজের করবে, সেটাই ভালোবাসা। সে অনুভূতির ব্যাপারে মস্তিষ্ক জবাব দিতে পারে না। এটা জ্ঞানের আদান প্রদান না, এটা হৃৎপিণ্ডের শব্দের আদান প্রদান, এটা এক নিজ শব্দে নিজেকে ভাসিয়ে দেওয়া। ভালোবাসা তুমি তার সামান্য জিনিসে মুগ্ধ হবে, তার রূপের রঙে জানায়, তার তুচ্ছ জিনিসকেও তোমার চোখে অনেক আলাদা, অনেক সুন্দর সব কিছু উঠবে মনে হবে, এটাই ভালোবাসা। ভালোবাসার শুভ্রতা খুঁজে বেড়ায়, দৃশ্যমানে ভালোবাসা নেই, আছে পছন্দ। নিভ্র দাদার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি সত্যি এমন? তবে সে কি ভালোবাসে কাউকে? তার মনে কেন এই কথাগুলো এত জায়গা পাচ্ছে? কেন প্রতি কথায় সাফাকে খুঁজে পাচ্ছে? তার অনুপস্থিতিতে তার গায়ে মিষ্টি গন্ধ তার গায়ে লেগে আছে, এত পানির ঝাপটাও সে ঘ্রাণ ছেড়ে যায়নি তাকে। এটাই কি ভালোবাসা? তার হাসিতে সত্যি কি সে বিলীন হয়েছে? সত্যি ওই নীলাভ চোখের মায়ায় পড়ে গেছে সে? নিভ্র দাদার মুখোমুখি হয়ে বসে, তারপর প্রশ্ন ছুড়ে, আমি তো ভালোবাসায় জড়িয়ে যাইনি, তবে আমাকে কেন এসব বলছো তুমি? মাহবুব এবার হুহা করে হেসে দেয়, তারপর হাসতে হাসতেই বলল, বলেছে ভালোবাসা বলে কয় আসে না, হঠাৎ রোদে বৃষ্টি নামার মতো করে আসে। ভালোবাসার ব্যথা আছে, ভালোবাসা বোঝার একটা মাধ্যম আছে ব্যথা। তোমার কি ব্যথা হয় না? কারোর কষ্টে অধিক থেকে অধিক ব্যথা হওয়াই ভালোবাসা। ভালোবাসা না থাকলে তার জন্য তোমার খারাপ লাগবে, কষ্ট কখনোই হবে না। হুমায়ুন ফরিদি বলছে কিনা জানো, ভালোবাসা নামতে হলে এক বুক কষ্ট নিয়ে নামতে হয়, তা না হলে তুমি সফল হতে পারবে না, এটাই প্রমাণ। ভালোবাসার ব্যথার জায়গা বেশি, হারানোর ভয় বেশি, কষ্ট বেশি। নিভ্র এবার শান্ত চোখে ভাবে, দাদাকে আনমনেই প্রশ্ন করলো, তবে আমি কাকে ভালোবাসি দাদাজান? আমাকে নয়, নিজেকে প্রশ্ন করো, মস্তিষ্ক নয়, মনকে প্রশ্ন করো, উত্তর চোখের পর্দায় পাবে। ভালোবাসা সবচাইতে গুরুত্বপূর্ণ হলো রক্ষা। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করা তার চাইতে হাজার গুণ বেশি কঠিন। ঠিক একটু ভাবেই ভালোবাসা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন ভালোবাসার সম্মান রাখা, ভালোবাসাকে রক্ষা করা, ভালোবাসাকে নিজের মাঝে বাঁচিয়ে রাখা। ভালোবাসা কিন্তু একটা প্রাণ, এর আলাদা ভাষা আছে, আলাদা শ্বাস আছে, আলাদা আচরণ আছে, আছে আলাদা অনুভূতি। একে বাঁচিয়ে রাখা মানুষের জীবন বাঁচানোর মতোই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। ভালোবাসায় তুমি নিজেকে হারিয়ে তাকে জিতিয়ে দেবে, এটাই ভালোবাসা। নিজের অনুভূতি চাপিয়ে দেওয়া ভালোবাসা না, সেটা জুলুম। আর ভালোবাসার জুলুমের জায়গা নেই, আছে অনুভূতি নিঃস্ব হওয়া, আছে তাকে ভালো রাখার ক্ষমতা, আছে তার মাঝে নিজেকে তৈরি করা, তার কাছে নিজের এক রূপ প্রদান। ভালোবাসা এটাকে বাঁচিয়ে রাখাই প্রেমিকের কাজ। প্রেম করলে প্রেমিক হওয়া যায় না, মেয়েদের গায়ে হাত দিতে পারলেই যেমন পুরুষ হওয়া যায় না, তেমন প্রেম করলে সবার দ্বারা প্রেমিক হওয়া যায় না। বুঝলে মাই চ্যাম্প? মাহবুব উঠে দাঁড়ালো, মনে মনে খুব করে হাসে। যা করতে এসেছে তা হয়ে গেছে ভেবে দীর্ঘশ্বাস নিয়ে খোলা আকাশের দিকে তাকায় তিনি। চাঁদটা মনে হচ্ছে তার দিকেই তাকিয়ে আছে, হয়তো ভালোবাসার মানুষ হয়ে তাকে দেখছে। তিনি আকাশে হাজার তারার মাঝে তার নিজের নামের তারাকে খুঁজে কিছুক্ষণ, তারপর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে, ও তুমি তো এখানেই আছো, আমার মাঝে আমার ভালোবাসে। ভালোবাসা ফুরায় না, রং পরিবর্তন করে না, নাম খুঁজে বেড়ায় না, দেহের গন্ধে ভাসি না, জুলুমে বিশ্বাসী না, পবিত্রতায় এর জন্ম। একে পবিত্র রাখাই ভালোবাসার মানুষের কাজ। ভালোবাসাকে রক্ষা করা প্রয়োজন, এর নাম করে দেহ বিলিয়ে নয়, নিজেকে অনুভূতির বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা।
নিভ্র চাঁদের দিকে তাকিয়ে চোখ বুজে মনকে প্রশ্ন করছে, হৃদয়কে ভাবায়, ভালোবাসার মানে খুঁজে। সব মিলিয়ে তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি ভালোবাসায় সিক্ত, হ্যাঁ তুমি ভালোবাসার দায়িত্ব প্রাপ্ত, হ্যাঁ তোমার ভালোবাসার নাম সাফা। যার কষ্টে তুমি বিরক্ত হও, কলিজায় ফাটল ধরে, যার হাসিতে তুমি নিজেকে বিলিয়ে দাও, যার টোলে তুমি হার মানো, যার চোখে নিজে আর এক অস্তিত্ব খুঁজে বেড়াও, যার জন্য নিভ্রনীলকে ভেঙে গুড়িয়ে তুমি প্রেমিক হতে পা বাড়িয়েছ। তুমি প্রেমে পড়েছ নিভ্রর চোখে সাফার টোলপোড়া মুখ খিচা হাসি ফুটে ওঠে, যেন সাফার প্রতিটা জিনিসের প্রাণ লুকিয়ে। আর নিভ্র প্রাণীর সন্ধানে নেমেছে। নিভ্র চোখ খুলে প্রাণ ভরে হাসে। এই হাসি নতুন দায়িত্বের হাসি, নতুন জীবন বাঁচানোর হাসি, এই হাসি ভালোবাসার হাসি। অব্র নিজের রুমে দরজার সাথে ঠেস দিয়ে বসে আছে। ভালোবাসার কষ্টের জায়গাটা না থাকলেই ভালো হতো। ভালোবাসা মানে ভালোতে বাস করার সাথে কষ্ট ভাষা কেন হলো? কেন ভালোবাসা আসে জীবনে? কেন সুপ্ত অনুভূতি বলতে কিছু হয়? চোখে কোণে বেয়ে পানি গড়িয়ে পড়লো অভ্রর, তবুও ঠোঁটে হাসি। এটাই ভালোবাসা। ভালোবাসার মানুষকে ভালো রাখাই ভালোবাসা। তার ভালো থাকায় নিজেকে ভালো রাখাই ভালোবাসা। থাক না কিছু অনুভূতি লুকানো, একটাই তো জীবন। একজন ভালোবাসার মানুষকে ভালোবাসাকে বাঁচাতে পারলেই হবে। সে না হয় ভাই নামক ভালোবাসাটাই বাঁচিয়ে থাকুক। ফজরের আজান কানে ভেসে আসে নিভ্রর। এখনও সে বসে আছে সুইমিং পুলের পাশে, গায়ে এখনো খালি, চোখ শূন্য। আকাশে বাতাসে সব তার কাছে এক অদ্ভুত অনুভূতির কথা জানিয়ে দিচ্ছে। সব কিছুই তার ভালো লাগছে। নিজের জীবনের নতুন সূর্যকে খুঁজে পেয়েছে সে। নিভ্র দাঁড়িয়ে পড়ে। নামাজ পড়তে হবে, তারপর ভালোবাসা বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। সাফা আদো আদো চোখ খুলে চারিদিকে তাকায়। রুমে হালকা হালকা আলো ঢুকছে। সাফার হঠাৎ করেই মন খারাপ হয়। রাতের কথা মনে পড়ে যায়। মনে বিষণ্ণতা জাগে, মনে জাগে ভয়। সাফা উঠতে পারছে না, তার হাতে ব্যথা হচ্ছে খুব। রাফা তার সাথে অনেক রাত পর্যন্ত ছিল, কিন্তু পরে চলে গেছে। সাফা বিছানার মাঝে ঘুমিয়েছিল, তাই রাফা জায়গা হতো না। আর রাফা নড়াচড়া বেশি করে যদি সাফা ব্যথা পায়, তাই চলে গেছে। অনেক রাতে ঘুম হয়েছে, তাই সে এখনও উঠেনি। সাফা উঠতে চায়, মনে হয় ফজরের সময় হয়েছে। তার বিষণ্ণ হৃদয় আল্লাহর কাছে শান্ত হবে, তাই নামাজ পড়া উচিত। বিষণ্ণতা, ডিপ্রেশন কখনো ধার্মিক মানুষকে আঁকড়ে ধরতে পারে না। অনেকেই বলে দিন শেষে সবাই একা। কথাটা ভুল। দিন শেষে আমরা কেউ একা না। মানুষ প্রকৃতপক্ষে কখনো একা হয় না। ধর্মভীরু মানুষ তো এক হওয়ায় প্রশ্নই আসে না, কারণ তারা জানে দিন শেষে তাদের মালিক, তাদের রবের সাথে তাদের আলাদাভাবে আলাপ হয়। মানুষ একা না, আল্লাহ সব সময় তার সাথে থাকে, তাই বিষণ্ণ হওয়া উচিত না। যেটাকে আমরা বিষণ্ণতা বলি তা মন খারাপ। আর এই মন খারাপের সময় নিজের মালিকের কথা স্মরণ করাই উচিত। তখন আর জেলখানার বা গভীর রাতেও একা লাগবে না। সাফা আবার উঠতে চায়, কিন্তু ব্যথা পায় হাতে। তার সারা শরীর ব্যথা হয়ে আছে। হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। সাফা চমকায়, ভয়ের তো চোখে সামনে তাকায়। নিভ্র দাঁড়িয়ে আছে পেছনে মুখ ঘুরে। সাফা নিজের ওড়না টেনে নেয় কষ্টের সাথে। নিভ্রকে পিছনে ঘুরে তাকিয়ে থাকতে দেখে সাফা হাসে। তার ওড়না আগেই ঠিক ছিল, শুধু একটু এলোমেলো। সাফা অবাক হয় নিভ্রকে নিজের রুমে এভাবে এত সকালে দেখে। বিস্ময়ের সাথে সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত গলায় প্রশ্ন করে, আপনি এখানে? নিভ্র ঘুরে দাঁড়ায়। সাফা থমকায়, মুগ্ধ হয়ে নিভ্রর ভেজা চুল লেপ্টে থাকা দেখে। সবুজ চোখগুলো সতেজ, চোখে মুখে হাসি, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত হাসি, যা আগে কখনো দেখেনি সাফা। নিভ্র হাসি মুখে সাফার সামনে এগিয়ে এসে বলে, কেন, তোমার রুমে আসা কি নিষিদ্ধ নাকি? তা হবে কেন, কিন্তু আপনি তো কখন আসেন না, তাই জিজ্ঞেস করলাম। এখন থেকে মাঝে মাঝে আসবো। মানে? আরে তুমি অসুস্থ না, তাই দেখাশোনা করতে আসবো, এই আর কি। প্রশ্ন বন্ধ করা যায় না, সবসময় এত প্রশ্ন পাও কই তুমি? সাফা অবাক, এই লোক এত কথা বলছে, তাও নিজে নিজে। হলোটা কি?
তাও এত হেসে হেসে মিষ্টি মধুর সুরে। সাফার মনে শিরশিরে অনুভূতি হয়, এত সুন্দর লোকটা গলার শব্দ কই আগে তো কখনো এত সুন্দর শোনায়নি। তবে আজ কেন? নিভ্র তুড়ি বাজায় সাফার চোখের সামনে। সাফা আরও অবাক, ভারী অবাক হওয়া গলায় প্রশ্ন করে সে, আপনি কি অসুস্থ নাকি? এত হাসেন কেন? তাও নিজে নিজে, কি হয়েছে আপনার? নিভ্র আবার হাসে। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় সে। সাফার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে নিভ্র বলে, এক অদ্ভুত অনুভূতি হঠাৎ এসে ভিজিয়ে দিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হয়ে গায়ে জোনাকির আলো মাখিয়ে দিয়ে গেছে। সাফা চোখ বড় বড় করে বলে, কি? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।